ক্লাস 9-এর বাংলা বিষয়ের সাজেশন। আলোচনা হবে আবহমান কবিতার উৎস, বিষয়বস্তু এবং নামকরণের সার্থকতা উত্তর সহ। পাশাপাশি এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা হবে এবং পরিশেষে উল্লেখ করে দেওয়া হবে মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্নগুলো। এক কথায় আবহমান কবিতার সম্পূর্ণ সাজেশন তোমরা এই এক ভিডিওতে পেয়ে যাবে। আর এই আলোচনাটা তোমাদের স্কুলের যে কোনো ইউনিট টেস্ট কিংবা ফাইনাল পরীক্ষার জন্য যথেষ্ট। তো দেখো, আবহমান কবিতার লেখক হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। উৎসটা আমরা দেখে নেব। আবহমান কবিতাটির রচনাকাল 18ই ভাদ্র 1365 বঙ্গাব্দ। আবহমান কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা থেকে নেওয়া হয়েছে। তাহলে আবহমান কবিতার কাব্যগ্রন্থের নাম কি? অন্ধকার বারান্দা। এবং এই অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা হচ্ছে আবহমান। এবার আমরা দেখব সারসংক্ষেপ বা বিষয় সংক্ষেপ। উত্তরটা দেখো, শিকড়ের সন্ধানে মানুষের যাত্রা চলতেই থাকে। একদিন গ্রাম বাংলার মানুষ তার বসতি তৈরি করেছিল গভীর অনুরাগে। নাগরিক জীবনের আগ্রাসনে সেই গ্রামীণ সভ্যতা অনেকটাই বিবর্ণ হয়ে গিয়েছে। মানুষ শহরমুখী হয়েছে, কিন্তু তবুও প্রকৃতির টানে, গ্রাম সভ্যতার টানে মানুষ বারবার ফিরে আসে। দম বন্ধ করা জীবন থেকে মুক্তি পেতে মাটিকে, হাওয়াকে ভালোবাসে মানুষ এসে দাঁড়ায় তার ঐতিহ্যের কাছে। আর সেখানে নটে গাছটি বুড়িয়ে গেলেও মুড়িয়ে যায় না, কারণ প্রকৃতি একইভাবে সেখানে নিজেকে মেলে রাখে। জীবন এই একইভাবে সহজ ছন্দে বয়ে যায়। সন্ধ্যার বাতাসে লাংমাচাটার পাশে ছোট একটা ফুল দুলতে থাকে। প্রকৃতি আরও জীবনের বহমানতার পাশে শিকড়ের সন্ধানে মানুষের এই ফিরে আসার বাসনাও বজায় থাকে। সারাদিন ঘাসের গন্ধ মাখা, রাতে তারাই তারাই স্বপ্ন এঁকে রাখা চলতেই থাকে। ছোট ছোট দুঃখ যন্ত্রণা নিয়ে জীবন সেখানে অমলিন থাকে। বাগান থেকে হারিয়ে যায় না কুন্দ ফুলের হাসি, আলো ছায়ায় খেলা চলে। একইভাবে ছুটে আসে সন্ধ্যার সময় নদীর হাওয়া, আর সেখানে খুঁজে পাওয়া যায় বেঁচে থাকার ঠিকানা, যেখানে লাউ মাচার পাশে সন্ধ্যার বাতাসে দুলে চলেছে ছোট্ট একটা ফুল। এরপর নামকরণের সার্থকতা। তোমরা অবশ্যই টেক্সট বুক ভালো করে পড়ে নেবে, পাশাপাশি অন্যান্য সহায়িকা ফলো করবে। এখানে আবহমান কবিতার কিছুটা তোমাদের এখানে সারসংক্ষেপ এবং নামকরণের সার্থকতা উল্লেখ করে দেওয়া হচ্ছে। তবে এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই উত্তরগুলো লিখলেও তোমরা নাম্বার পাবে। পাশাপাশি টেক্সট বুক এবং অন্যান্য সহায়িকা ফলো করতে পারো। এবার দেখো নামকরণের সার্থকতা। যে কোনো সাহিত্যকর্মের ক্ষেত্রে নামকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নামের মধ্য দিয়ে পাঠকের মনে লেখাটি সম্পর্কে একটি ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা করেন সাহিত্য স্রষ্টা। পাঠককে আকর্ষণ করার তাগিদ থেকেই স্রষ্টা তার সাহিত্যকর্মের নামকরণ দিকটি লক্ষ্য রাখেন। কবিতার ক্ষেত্রে সাধারণত বিষয়বস্তু, ভাব বা ব্যঞ্জনা অনুসারে নামকরণ করা হয়ে থাকে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আলোচ্য কবিতাটির নাম আবহমান। আবহমান শব্দটির আক্ষরিক অর্থ হলো ক্রমাগত বা চিরপ্রচলিত। সহজ কথায় যুগ যুগ ধরে একইভাবে চলে আসা যে কোনো কিছুকেই আবহমান বলা হয়। আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার মানুষের দুঃখ কষ্টের ভরা প্রকৃতির ছায়ায় লালিত জীবনের চিরন্তন ছবিকে নিপুণ তুলিতে এঁকেছে। সুদূর অতীতে মানুষের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাকে ভালোবেসে এখানেই বসতি বানিয়েছে। আবহমান কবিতায় লাউ মাচার প্রতীকের মধ্য দিয়ে সেই সহজ সুন্দর গ্রাম জীবনকেই তুলে ধরা হয়েছে। কবি এই লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছে, কারণ সেখানে থেকেই নাগরিক জীবনে ক্লান্ত মানুষের খুঁজে পেতে পারে শান্তির নিঃশ্বাস। মাটি আর হাওয়াকে ভালোবেসে মানুষ তাই গিয়ে দাঁড়ায় সেই প্রকৃতির কাছে। ঘাসের গন্ধ মেখে আর সারা রাত তারাই তারাই স্বপ্ন এঁকে রেখে মানুষের প্রকৃতির সঙ্গে একাত্ম হয়। অসংখ্য বাধা বিপত্তির মধ্যে এদেশের মানুষের প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে হাসি মুখে দুচোখে নতুন জীবনের স্বপ্ন এঁকে বংশানুক্রমে তার জীবন প্রবাহকে সচলে রেখেছে। এই গ্রাম্য প্রকৃতির দ্বারা লালিত জীবন থেকেই সুখ খুঁজে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলেন নাগরিক জীবনের ক্লান্ত মানুষ। যুগ যুগ ধরে বয়ে চলা বাংলার গ্রাম জীবন, তার প্রকৃতি আর তার কাছে মানুষের ঋণের কাহিনী এই কবিতায় নিপুণভাবে তুলে ধরেছেন কবি। তাই বলা যায় কবিতাটির আবহমান নামটি অসাধারণ, ব্যঞ্জনাধর্মী এবং যথাযথ। এরপর দেখো এই অধ্যায় থেকে যেসব গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রস্তুতি নিতে হবে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, যা কি ওই ড্যাশ তোর দাঁড়া। এখানে অপশানগুলো দেখতে পাচ্ছ, এমসিকিউ টাইপের কোশ্চেন আছে এবং এই ধরনের এমসিকিউ টাইপের কোশ্চেন আসে। তো ক খ গ ঘ যে অপশানগুলো দেখতে পাচ্ছ এদের মধ্যে সঠিক উত্তর
উত্তর হচ্ছে অপশান গ অর্থাৎ উঠানে। পরের প্রশ্ন, আবহমান কবিতায় কবি কার পাশে গিয়ে দাঁড়াতে বলেছে? অপশান খ অর্থাৎ লাউ মাচার পাশে। 3 নম্বর প্রশ্ন, ছোট্ট একটা ফুল দুলছে, কোথায় দুলছে? অপশান গ দ্বিপ্রহরের ঝড়ে। আচ্ছা, কিভাবে দুলছে সেটাই বলতে হচ্ছে, এখানে উত্তর হবে দ্বিপ্রহরের ঝড়ে। পরের প্রশ্ন, কে এইখানে এসেছিল ড্যাশ বছর আগে? অপশান ঘ অনেক বছর আগে। পরের 5 নম্বর প্রশ্ন, কোন গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না? অপশান ক নোটে গাছটি। পরের প্রশ্ন, ফুরোই না সেই ড্যাশ দুরন্ত পিপাসা? অপশান খ এক গুয়েটার। পরের প্রশ্ন, কে এইখানে ঘর বেঁধেছে? এই ঘর বাঁধা হয়েছে গভীর অনুরাগে, ঝগড়া করে, তীব্র অসন্তোষ, গোপন ভালোবাসায়। অপশান ক অর্থাৎ গভীর অনুরাগে। পরের প্রশ্ন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? তারা ফিরে আসে অপশান খ মাটি আর হাওয়াকে ভালোবেসে। পরের প্রশ্ন, আবহমান কবিতায় কবি গিয়ে দাঁড়াতে বলেছে? অপশান গ উঠানে। পরের প্রশ্ন, আবহমান কবিতাটির মূল কাব্যগ্রন্থ? অপশান গ অন্ধকার বারান্দা। পরের প্রশ্ন, ফুরোই না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা? অপশান ঘ গ্রামে ফিরে আসার পিপাসা। পরের প্রশ্ন, একগুঁয়েটার যে জিনিস না ফেরানোর কথা বলা হয়েছে তা হলো? অপশান খ দুরন্ত পিপাসা। 13 নম্বর প্রশ্ন, সারাটা রাত স্বপ্ন এঁকে রাখে, স্বপ্ন এঁকে রাখার কথা বলা হয়েছে? অপশান খ তারাই তারাই। পরের প্রশ্ন, নেভে না তার কি নেভে না? অপশান গ অর্থাৎ যন্ত্রণা। পরের প্রশ্ন, আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে তা হলো? অপশান গ কুন্দ ফুলের হাসি। পরের প্রশ্ন, তেমনি করেই সূর্য উঠে তেমনি করেই, এখানে অপশান গ ছায়া। পরের প্রশ্ন, তাহলে এমসিকিউ দেখো, এই অধ্যায় থেকে মোটামুটি 16টা আলোচনা হলো। তোমরা টেক্সট বুক ভালো করে পড়বে, তাহলে এই ধরনের এমসিকিউ যে তোমাদের পরীক্ষাতে আসবে আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে এই এমসিকিউগুলোর পাশাপাশি টেক্সট বুক ভালো করে পড়ে নিলে। এবং এখানে যে 16টা এমসিকিউ উল্লেখ করে দেওয়া হয়েছে এই এমসিকিউগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপর চলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর। এই প্রশ্নগুলোর উত্তর দিলেও তোমরা 1 নাম্বার করে থাকবে, অর্থাৎ এক কথায় উত্তর দিতে হবে এইরূপ প্রশ্ন এখান থেকে যেগুলো আসতে পারে। আবহমান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এগুলো পুরো বাক্যে উত্তর দেওয়া হচ্ছে আবহমান কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এটি এই কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা। পরের প্রশ্ন, আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার গরিব উঠানের লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছে। পরের প্রশ্ন, কবি লাউ মাচার পাশে কেন দাঁড়াতে বলেছে? না, কবি লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছে কারণ পল্লী বাংলার প্রকৃতি লালিত সহজ সরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায়। কোন ফুল দুলছে? পল্লী বাংলায় উঠানের লাউ মাচায় ছোট্ট লাউ ফুল দুলছে। কোথায় ছোট্ট ফুল দুলছে? আবহমান কবিতায় গ্রাম বাংলার গরিবের উঠানের লাউ মাচায় ছোট্ট লাউ ফুল দোলার কথা বলা হয়েছে। লাউ ফুল কখন দোলে? সন্ধ্যার মৃদুমন্দ বাতাসে লাউ ফুল দোলে। আবহমান কবিতায় বাংলার ভূখণ্ডে এসে মানুষ কি করেছিল বলা হয়েছে? না, বাংলার ভূখণ্ডে এসে মানুষ এই দেশকে নিবিড়ভাবে ভালোবেসে এখানেই ঘর বেঁধে বাস করতে শুরু করেছে। আবহমান কবিতায় মানুষের হারিয়ে গিয়েও আবার কেন ফিরে আসার কথা বলা হয়েছে? গ্রাম বাংলার মাটিকে তার জল হাওয়াকে ভালোবাসে বলেই মানুষ হারিয়ে গিয়েও আবার বাংলার বুকে ফিরে আসে। এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে আবার শব্দটি ব্যবহারের যুক্তি কি? প্রকৃতির বুকে মানুষ একদিন বন কেটে বসতি গড়েছিল, নাগরিক ক্লান্তিতে মানুষ পরে সেই প্রকৃতির কাছেই ফিরে যেতে চায়, আবার শব্দটি তার ব্যঞ্জনা রয়েছে। পরের প্রশ্ন, কবির মতে কোন গাছ বুড়িয়ে গেলেও শেষ পর্যন্ত মুড়োয় না? কবির মতে নটে গাছ বুড়িয়ে গেলেও শেষ পর্যন্ত মুড়ায় না। নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। মুড়ায় না বলতে এখানে কি বোঝানো হয়েছে? মুড়ায় না বলতে বোঝানো হয়েছে যে কখনো শেষ হয়ে যায় না। আবহমান কবিতায় কাকে একগুঁয়ে বলা হয়েছে? যে মানুষ তার নাগরিক জীবনকে পিছনে ফেলে গ্রাম এবং মাটির কাছাকাছি বারবার ফিরে আসে তাকেই একগুঁয়ে বলা হয়েছে। পরের প্রশ্ন, সারাটা দিন আপন মনে কি করার কথা বলা হয়েছে? সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখার কথা বলা হয়েছে। আবহমান কবিতায় কার যন্ত্রণা নেভে না? আবহমান কবিতায় গ্রাম এবং প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মানুষের যন্ত্রণা নেভে না। নেভে না তার যন্ত্রণা, কিসের যন্ত্রণা? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে গৃহীত প্রশ্নধৃত অংশে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে। দুঃখ হয় না বাসি, দুঃখবাসী হয় না কেন? প্রকৃতির সঙ্গে মানুষের বিচ্ছিন্নতার যন্ত্রণা
কখনো মানুষ ভুলতে পারে না বলেই দুঃখবাসী হয় না। পরের প্রশ্ন, আবহমান কবিতায় কি হারায় না? আবহমান কবিতায় বাগান থেকে কুন্দ ফুলের হাসি হারায় না। যা গিয়ে ওই ওঠানে তোর দাঁড়া লাউমাছাটার পাশে কবিতায় এই অংশটি কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? আবহমান কবিতায় যা গিয়ে ওই ওঠানে তোর দাঁড়া লাউমাছাটির পাশে এই পংক্তিটি 4 বার ব্যবহার করা হয়েছে। আবহমান কবিতায় মানুষের কোথায় হারিয়ে গিয়ে আবার কোথায় ফিরে আসার কথা বলা হয়েছে? আবহমান কবিতায় বলা হয়েছে গ্রাম বাংলার নতুন প্রজন্মের মানুষরা নাগরিক যন্ত্র সভ্যতায় হারিয়ে গিয়ে আবার বাঁচার জন্য গ্রাম বাংলার বুকে ফিরে আসে। এবার দেখো, এই অধ্যায় থেকে তোমাদের 3 নম্বরে যে প্রশ্নগুলো প্রস্তুতি নিতে হবে। 1 নম্বর প্রশ্ন, কে এইখানে ঘর বেঁধেছে? ঘর বেঁধেছে কথাটির তাৎপর্য কি? পরের প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না পংক্তিটির ব্যাখ্যা করো, অথবা নোটে গাছটা বুড়িয়ে ওঠে মোড়ায় না কেন? এই লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, কে এইখানে হারিয়ে গিয়ে আবার ফিরে আসে কার কথা বলা হয়েছে? পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা, এই কথা বলতে কবি কি বোঝাতে চেয়েছে? সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, কে কেন ঘাসের গন্ধ মাখে? হারাই না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি পংক্তিটির মধ্য দিয়ে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছে? এখনো সেই ফুল দুলছে পংক্তিটির ব্যবহৃত এখনো শব্দটির তাৎপর্য বিশ্লেষণ করো। মোটামুটি তোমাদের বিষয়বস্তু, নামকরণের সার্থকতা এবং উপরে উল্লেখ করে দেওয়া হয়েছে কিছু এমসিকিউ এবং এক কথায় উত্তর দিতে হবে। এই সমস্ত প্রশ্নোত্তরগুলোকে প্র্যাকটিস করো, আর সেই সাথে কোনো সহায়িকা ফলো করো। 3 নম্বরে যে 7টা প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো খুব সহজেই উত্তর পেয়ে যাবে। এবার রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী প্রশ্ন, এগুলোর জন্য 5 নাম্বার থাকবে। 5 নম্বরে যেসব প্রশ্নগুলো এই অধ্যায় থেকে প্রস্তুতি নেবে, ফুরোয় না তার কিছুই ফুরোয় না। এখানে কি ফুরোয় না, কি না ফুরানোর কথা বলা হয়েছে, কেন কিছুই ফুরোয় না? পরের প্রশ্ন, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে, এই মাটি হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি? পরের প্রশ্ন, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, এখানে যার যন্ত্রণার কথা বলা হয়েছে তার যন্ত্রণা কেন নেভে না, দুঃখ হয় না বাসি বলতে কি বোঝানো হয়েছে? লাইনগুলো দেখতে পাচ্ছ, প্রায় তোমাদের এমসিকিউ এক কথায় উত্তর দিতে হবে এমন সব প্রশ্নতে কিন্তু এই ধরনের লাইনগুলো দিয়েই প্রশ্ন হয়েছে, এবং এই লাইনগুলোই খুব গুরুত্বপূর্ণ। এই কোটেশনগুলো তুলেই তোমাদের প্রশ্ন পরীক্ষাতে আসে। পরের প্রশ্ন, ফুরোয় না সেই একগুঁয়েটা দুরন্ত পিপাসা, এখানে একগুঁয়েটা দুরন্ত পিপাসা বলতে কবি কি বোঝাতে চেয়েছে? পিপাসা ফুরোয় না বলতে কবি কি বোঝাতে চেয়েছে? পরের প্রশ্ন, আবহমান কবিতাটি প্রত্যেক মানুষের আত্ম অনুসন্ধানের কাহিনী আলোচনা করো, অথবা আবহমান কবিতা অবলম্বনে কবির মনোভঙ্গি ব্যাখ্যা করো, অথবা বলতে পারে আবহমান কবিতার মূল ভাবনাটি সংক্ষেপে নিজের ভাষায় লেখো, অর্থাৎ বিষয়বস্তুটার কথা বলা হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের আবহমান কবিতার সম্পূর্ণ আলোচনা। আশা করা যায় এই আলোচনাগুলো প্র্যাকটিস করলেই, এখান থেকে প্রস্তুতি নিলে এর মধ্যে থেকে তোমরা পরীক্ষা প্রশ্ন কমন পেয়ে যাবে। পাশাপাশি কোনো সহায়িকায় ফলো করো, যেখান থেকে 3 ও 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমরা সংগ্রহ করতে পারবে, এবং টেক্সট বুক অবশ্যই পড়বে। এর পাশাপাশি তোমরা অন্যান্য অধ্যায়ের এইরূপ সাজেশন আলোচনা হয়েছে, যেগুলোর লিঙ্ক তোমাদের সুবিধাতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবে।